বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? নিশ্চয়ই সুস্থ আছো, ভালো আছো। ভালো থাকো এই প্রত্যাশা। তো আজকে আমি ক্লাস 9-এর বাংলা প্রথম পত্রের একটি কবিতা জুতা আবিষ্কার পুনঃ আলোচনা করব। তাহলে তোমরা সকলেই সামনে বই নিয়ে বসে যাও। জুতা আবিষ্কার কবিতাটির কবি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা পাঠ্য বিষয়ে ফিরে যাবার পূর্বে প্রথমে একটু কবি পরিচিতি সম্পর্কে জানি। আশা করছি তোমরা মনোযোগী হবে। জুতা আবিষ্কার কবিতাটির কবি রবীন্দ্রনাথ ঠাকুর। কবির ছদ্মনাম ভানু সিংহ। জন্মসাল 7 মে 1861। সাহিত্য সাধনা তিনি সাধনা, ভারতী, সবুজপত্র সহ বিভিন্ন পত্রিকায় লেখালেখি করেন। সাহিত্যের সকল শাখায় তার বিচরণ ছিল। এছাড়াও কবি কাব্য, উপন্যাস, কাব্যনাট্য, গল্পগ্রন্থ, ভ্রমণ সাহিত্য রচনা করেছেন। বন্ধুরা, আমি কিন্তু এখানে উল্লেখ করিনি, তোমরা একটু মনোযোগী হও, আমি বলার চেষ্টা করছি। কবির কিছু উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ রয়েছে, যেমন সোনার তরী, মানসী, চিত্রা, বলাকা, গীতাঞ্জলি। কবি তার গীতাঞ্জলি কাব্যের জন্য 1913 সালে নোবেল পুরস্কার পেয়েছেন। এছাড়াও কিছু উপন্যাস রয়েছে, কিছু কাব্যনাট্য রয়েছে। তোমরা এগুলো বই থেকে আলাদা আলাদাভাবে মুখস্থ করার চেষ্টা করবে। তোমরা জানো এখান থেকে কিন্তু এমসিকিউ প্রশ্ন আসে। যেমন গীতাঞ্জলি কবির কোন জাতীয় রচনা? তোমরা ইতিপূর্বে জেনে গেছো এটি তার কাব্যগ্রন্থ। তোমরা অবশ্যই তখন সঠিকটা দাগাতে পারবে। এছাড়াও এরকমও কিছু প্রশ্ন আসে, যেমন নিম্নের কোনটি রবীন্দ্রনাথের উপন্যাস? তোমাদের যদি বিষয়গুলো জানা থাকে, আশা করছি তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর দাগাতে সমস্যা হবে না। আমরা আসছি এরপর কবির মৃত্যুসাল 7 আগস্ট 1941। তো কবি পরিচিতি এ কারণে আমাদের ভালোভাবে জানতে হবে। এখান থেকে কমপক্ষে আমরা 2টা প্রশ্নের উত্তর পেতে পারি, যেমন কবির জন্মসাল কত, কবির মৃত্যুসাল কত, কবির কাব্যগ্রন্থগুলো কী কী, উপন্যাস কী কী, কাব্যগ্রন্থ থেকে আসতে পারে তার জ্ঞানমূলক প্রশ্ন। এজন্যই তোমরা কবি পরিচিতির দিকে একটা আলাদা নজর দিবে আমি আশা করছি। এরপরে আমরা মূল বিষয়ে ফিরে যাই। তোমরা একটু মনোযোগী হও। জুতা আবিষ্কার। কহিলা হবু শুনো গো ববুরায়, কালীকে আমি ভেবেছি সারা রাত্র, মলিন ধুলা লাগিবে কেন পায়, ধরণী মাঝে চরণ ফেলা মাত্র। তোমরা শুধু বেতন লহবাটে, রাজার কাজে কিছুই নাহি দৃষ্টি। আমার মাটি লাগায় মোরে মাটি, রাজ্যে মোর একই অরা সৃষ্টি। শীঘ্র এর করিবে প্রতিকার, নহিলে কারো রক্ষা নাহি আর। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি কিন্তু তোমাদের প্রতিটা কবিতার অংশ আলাদা আলাদা করে বোঝানোর চেষ্টা করছি, কারণ তোমরা জানো প্রতিটি অংশ থেকেই কিন্তু কিছু কিছু প্রশ্ন আসে। জ্ঞানমূলক আসতে পারে, অনুধাবনমূলক আসতে পারে। আর তোমরা যদি পুরো কবিতার মূল ভাব জেনে থাকো, এখান থেকে তোমরা চিন্তন দক্ষতা এবং প্রয়োগমূলক প্রশ্নের উত্তরে তোমাদের সমস্যা হবে না ইনশাল্লাহ। তো তোমরা প্রতিটা অংশ আলাদা আলাদা করে বুঝে নেওয়ার চেষ্টা করো এবং বইয়ের সাথে আমার কথাগুলো মেলানোর চেষ্টা করো। তো প্রথমে যে অংশটি আমি পড়ালাম, এখানে রাজার নাম হচ্ছে হবু। তো এখানে রাজা হবু তার মন্ত্রী ববুরায়কে ডেকে তার একটা চিন্তার কথা বলেছেন। তিনি বললেন যে কালকে আমি সারা রাত চিন্তা করেছি, যে চিন্তাটা হচ্ছে যে রাজ্যে কেউই মনোযোগ দিয়ে কোনো কাজ করছে না, রাজ্যের কোনো কাজে কেউ দৃষ্টি দিচ্ছে না, তারা এমনিতেই শুধু বেতন দিচ্ছে। তারা যদি মনোযোগ দিয়ে রাজ্যের কাজ করতো, তাহলে রাজ্যে কোনো রকম কোনো অনার সৃষ্টি হতো না, রাজার পায়ে কোনো ধুলা লাগতো না। তো শীঘ্রই তিনি এর প্রতিকার করতে বললেন। যদি তারা এটা শীঘ্রই প্রতিকার না করে, তাহলে রাজা কাউকেই ক্ষমা করবেন না। শুনিয়া গবু ভাবিয়া হলো খুন, দারুণ ত্রাসে ঘর্ম নাহি গাত্রে, ঘর্ম বহে গাত্রে, পণ্ডিতের হইল মুখ চুন, পাত্রদের নিদ্রা নাহি রাত্রে, রান্নাঘরে নাহিকো চড়ে হাড়ি, কান্নাকাটি পড়িল বাড়ি মধ্যে, অশ্রু জলে ভাষায় পাকা দাড়ি, কহিলা হবু গবুর পাদপদ্মে, যদি না ধুলা লাগিবে তব পায়ে, পায়ের ধুলা পাইব কি উপায়ে। এখানে রাজার আদেশ শুনে মন্ত্রী চিন্তিত হয়ে গেলেন।
তার সারা গা দিয়ে ঘাম ঝরতে লাগলো। এছাড়া রাজ্যে যারা পণ্ডিত রয়েছেন তাদের রাত্রে ঘুম আসছে না, রান্নাঘরে কোনো হাঁড়ি চড়ছে না, বাড়ি বাড়ি কান্নাকাটি পড়ে গেল। মন্ত্রী রাজার কথা শুনে তার অশ্রু জলে পাকা দাড়ি ভিজিয়ে ভিজিয়ে তিনি রাজার পাদপদ্মে এসে বললেন, হুজুর, আপনার পায়ে যদি কোনো ধুলা না লাগে তাহলে আমরা কিভাবে আপনার পায়ের ধুলা পাবো? শুনিয়া রাজা ভাবিল দুলি দুলি, কহিল, শেষে কথাটা বটে সত্য, কিন্তু আগে বিদায় কর ধুলি। ভাবিও পরে পদধূলির তত্ত্ব, ধুলার অভাবে না পেলে পদধূলা, তোমরা কি মাহিরে নাও খাও মিথ্যে? কেন বা তবে পুষিন এতগুলো উপাধি ধরা বৈজ্ঞানিক ভৃত্যে? আগের কাজ আগে তো তুমি সারো, পরের কথা ভাবিও পরে আরো। মন্ত্রীর কথা শুনে রাজা দুলে দুলে ভাবছেন, কথাটা হয়তো সত্যি, কিন্তু তোমরা কি এতগুলো যাদেরকে আমি এখানে লালন পালন করছি, যে ভৃত্য আছে, উপাধি ধরা যারা ভৃত্য আছেন, তারা কি এমনিতেই বেতন নিচ্ছে? রাজ্যে কি তারা বিনা শ্রমেই পারিশ্রমিক নিচ্ছে? তো আমি আগে যেটা বলেছি, ধুলা সরাতে হবে, আগের কাজ আগেই করতে হবে, পরে পদধূলির তত্ত্ব ভেবে দেখা যাবে। আধার দেখে রাজার কথা শুনি, যতন ভরে আনিল তবে মন্ত্রী। যেখানে যত আছিল জ্ঞানী গুণী, দেশে বিদেশে যতেক ছিল যন্ত্রী। বসিল সবে চশমা চোখে আটি, ফুরায়ে গেল 19 পিপে নস্য। অনেক ভেবে কহিল, গেলে মাটি ধরায় তবে কোথায় হবে শস্য? কহিল রাজা, তাই যদি না হবে, পণ্ডিতেরা রয়েছ কেন তবে? রাজার কথা শুনে অনেকেই দিশেহারা হয়ে পড়লেন। মন্ত্রীরা যত্ন করে দেশ বিদেশ থেকে অনেক জ্ঞানী গুণী যন্ত্রী নিয়ে আসা শুরু করলো, কিভাবে এই সমস্যার সমাধান করা যায়। অনেকে আবার চশমা চোখে এঁটে আলোচনা করছেন, কেউ কেউ আবার বলছেন যে রাজ্যে যদি কোনো মাটি না থাকে তাহলে শস্য উৎপাদন হবে কোথায়। কেউ কেউ আবার বলছেন যে অবশ্যই এর প্রতিকার না করলে তো রাজা কাউকে ক্ষমা করবেন না। তারা অনেকেই চিন্তিত হয়ে পড়লেন। কেউ কেউ আবার বলছেন, কিন্তু রাজা তাদের কথা শুনে বলছে, যদি তাই হয় তাহলে পণ্ডিতেরা কেন রয়েছে, এই সমস্যার সমাধান করতে হবে, এটাই রাজার উক্তি। সকলে মিলে যুক্তি করি শেষে, কিনিল ঝাঁটা 17.5 লক্ষ। ঝাঁটের চোটে পথের ধুলা এসে ভরিয়া দিল রাজার মুখ বক্ষ। ধুলায় কেহ মেলিতে নারে চোখ, ধুলার মেঘে পড়িল ঢাকা সূর্য। ধুলার বেগে কাশিয়া মরে লোক, ধুলার মাঝে নগর হলো উজ্জ্বল। কহিল রাজা, করিতে ধুলা দূর, জগৎ হলো ধুলায় ভরপুর। অবশেষে সকলে মিলে যুক্তি করছে কিভাবে সমস্যার সমাধান করা যায়। কেউ কেউ বলছেন ঝাড়ু কিনে সমস্ত রাজ্য ঝাড়ু দিতে হবে, এজন্য তারা 17.5 লক্ষ ঝাড়ু কিনলো। অবশেষে দেখা গেল ঝাড়ু দিতে দিতে রাজ্য এমন ধুলায় পরিণত হয়ে গেল যে ধুলা এসে রাজার চোখ মুখ সব ভরিয়ে দিল। কেউ কেউ কাশতে কাশতে মরিয়া হয়ে উঠেছে, নগর উজ্জ্বল হতে বসেছে, একটা বিশৃঙ্খলা অবস্থা। এই অদৃশ্য দেখে রাজা বলল, ধুলা দূর করতে গিয়ে সমস্ত রাজ্য কি তোমরা ধুলায় পরিণত করে ফেললে? তখন বেগে ছুটিল ঝাঁকে ঝাঁক, মশক কাখে 21 লাখ ভিস্তি। পুকুরে বিলে রহিল শুধু পাক, নদীর জলে নাহিক জলে কিস্তি। জলের জীব মরিল জল বিনা, ডাঙার প্রাণী সাঁতার করে চেষ্টা। পাকের তলে মজিল বেচা কিনা, সর্দি জ্বরে উজাড় হলো দেশটা। কহিল রাজা, এমনই সব গাধা, ধুলারে মারি করিয়া দিল কাদা। তখন ঝাঁকে ঝাঁকে অনেকে ছুটছে কিভাবে এই ধুলা মুছে ফেলা যায়, কিভাবে এই ধুলা শেষ করা যায় রাজ্য থেকে। তখন তারা পুকুর খাল বিল থেকে 21 লাখ কিস্তি, অর্থাৎ এখানে ভিস্তি অর্থ হচ্ছে এমন একটা থলি যেখানে করে পানি বহন করা হয়। তো তারা এই কাঁখে করে সেখান থেকে পানি নিয়ে আসা শুরু করলো। এমন এক সময় দেখা যাচ্ছে পুকুর থেকে খাল বিল থেকে সমস্ত জল শুকিয়ে যাওয়া শুরু করেছে। জলের প্রাণীগুলো অর্থাৎ জলজ প্রাণীগুলো জলের অভাবে মরে যাওয়া শুরু করছে। নৌকা, জলযান, যে সমস্ত জলযান অর্থাৎ জলে যেগুলো চলে, যেমন নৌকা, কিছু কিছু যেমন লঞ্চ, জাহাজ, এগুলো দেখা যাচ্ছে যে জলের অভাবে তারা চলতে পারছে না। তো এমন একটা অবস্থা হয়ে গেল, সর্দি জ্বরে দেশটা উজাড় হয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে রাজা সবাইকে গাধা বলে সাব্যস্ত করলেন এবং বললেন যে ধুলা শেষ করতে গিয়ে তোমার রাজ্যটাকে কাদায় পরিণত করে ফেললে। আবার সবে ডাকিল পরামর্শে, বসিল পুনঃ যতেক গুণবন্ত। ঘুরিয়া মাথা হেরিল চোখে সর্ষে, ধুলার হায় নাহিক পায় অন্ত। কহিল মহিমাদুর দিয়ে ঢাকো, হরাস পাতি করিব ধুলা বন্ধ।
কহিল কেহ রাজারে ঘরে রাখো, কোথাও যেন থাকে না কোনো রন্ধ্র। ধুলার মাঝে না যদি দেন পা, তাহলে পায়ে ধুলা তো লাগে না। কেউ কেউ আবার পরামর্শ করছে, কেউ কেউ আবার চোখে সর্ষে ফুল দেখছে কিভাবে এই সমস্যার সমাধান করা যায়। এদের মধ্যে কেউ একজন বলছেন মাদুর দিয়ে সমস্ত রাজ্য ঢেকে দেয়া হোক, তাহলে হয়তো রাজার পায়ে কোনো ধুলা লাগবে না। কেউ কেউ বলছে ফরাস পেতে রাজ্যকে ঢেকে রাখা হোক। আবার কেউ বলছেন রাজাকে এমন কোনো ঘরে বন্দি করে রাখা হোক যে ঘরে কোনো ছিদ্র থাকবে না। রাজা যদি ধুলার মাঝে পা না দেন তাহলে রাজার পায়ে কোনো ধুলা লাগবে না। কহিল রাজা সে কথা বড় খাঁটি, কিন্তু মোর হতেছে মনে সন্দেহ। মাটির ভয়ে রাজ্য হবে মাটি, দিবস রাতি রহিলে আমি বন্ধ। কহিল সবে চামারে তবে ডাকি, চর্ম দিয়া মুড়িয়া দাও বৃদ্ধি। ধুলির মহি ঝুলির মাঝে ঢাকি, মহিপতির রহিবে মহাকীর্তি। কহিল সবে হবে সে অবহেলে, যোগ্য মতো চামার যদি মেলে। রাজা বললেন সে কথা হয়তো খাঁটি, কিন্তু আমার মনে একটা সন্দেহ হচ্ছে। যদি আমাকে দিন রাত ঘরে বন্দি করে রাখা হয়, তাহলে এক সময় দেখা যাচ্ছে মাটির অভাবে, অর্থাৎ আমার রাজ্যই মাটিতে পরিণত হচ্ছে। মাটি দূর করতে গিয়ে আমার রাজ্যই মাটি হয়ে যাচ্ছে। অর্থাৎ রাজাকে যদি বন্দি করে রাখা হয়, তবে শাসন কার্য পরিচালনা করবে কে? কেউ বলছেন তবে চামারকে ডাকা হোক, যিনি চর্ম দিয়ে সমস্ত পৃথিবী ঢেকে ফেলবেন। কেউ বলছে মহি দিয়ে, অর্থাৎ মহি ঝুলি দিয়ে সমস্ত পৃথিবীকে ঢেকে রাখা হোক, তা এতে মহিপতির কীর্তি রচিত হবে। কেউ বলছেন এটা হয়তো সম্ভব হবে যদি একজন উপযুক্ত চামার পাওয়া যায়। রাজার চর ধাইল হেথা হোথা, ছুটিল সবে ছাড়িয়া সব কর্ম। যোগ্য মতো চামার নাহি কোথা, না মিলে এত উচিত মতো মর্ম। তখন ধীরে চামার কুলপতি, কহিল এসে ঈষৎ হেসে বৃদ্ধ। বলিতে পারি করিলে অনুমতি, সহজে যাহে মানুষ হবে সিদ্ধ। নিজের দুটি চরণ ঢাকো, তবে ধরণী আর ঢাকিতে নাহি হবে। তখন রাজার চররা এখানে ওখানে সেখানে খুঁজতে শুরু করলো কোথায় একজন উপযুক্ত চামার পাওয়া যায়। অবশেষে একজন চামার কুলপতি এসে মৃদু হেসে রাজার পায়ের কাছে এসে বললেন যে হুজুর, আপনি যদি অনুমতি দেন তাহলে সমস্ত পৃথিবীকে না ঢেকে আমি আপনার পা দুটোকে চামড়া দিয়ে মুড়ে দিতে পারি। নিজের দুটি চরণ যদি আমি আপনার চরণ দুটিকে ঢেকে দিই, তাহলে সমস্ত রাজ্য আর ঢাকতে হবে না। কহিল রাজা এত কি হবে সিধে, ভাবিয়া মন সকল দেশ শুদ্ধ। এটা কি এতই সহজ? রাজা চামারের কথা শুনে বললেন এটা কি এতই সহজ? যা ভেবে সমস্ত রাজ্য মরতে বসেছে সেটা কি এত সহজে করা সম্ভব হবে? মন্ত্রী কহে ব্যাটারে শুল বিধে, কারার মাঝে করিয়া রাখো রুদ্ধ। রাজার পদ চর্ম আবরণে, ঢাকিল বুড়া বসিয়া পদপান্তে। মন্ত্রী কহে আমারও ছিল মনে, কেমনে ব্যাটা পেরেছে সেটা জানতে। সেদিন হতে চলিল জুতা পরা, বাঁচিল গবু রক্ষা পেল ধরা। মন্ত্রী বলছে ব্যাটাকে শুল বিধে কারাগারে বন্দি করে রাখা হোক। এত বড় সাহস যে রাজার পা দুটোকে বন্ধ করে রাখবে চামড়ার আবরণে। মন্ত্রী বলছেন এটা অবশ্য আমারও মনের মধ্যে ছিল, কিন্তু সেটা ব্যাটা কেমন করে জানতে পেরেছে। সেদিন থেকে জুতা পরা শুরু হলো, এতে গবুও বেঁচে গেল, ধরণীও রক্ষা পেল। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা কবিতার মূল ভাবটি বুঝতে পেরেছো এবং পুরো কবিতাটিকে আত্মস্থ করতে পেরেছো। আর তাহলে আমাদের এই কবিতার মূল উপজীব্য বিষয়টি হচ্ছে ধুলাবালি থেকে রাজার পা দুটোকে মুক্ত করার যে প্রসঙ্গটি এখানে এই কবিতায় কবি তুলে ধরতে চেয়েছেন। আর এই কবিতার তাহলে মূল উপজীব্য বিষয়টাই হচ্ছে জুতা আবিষ্কার। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি কবিতাটি পড়তে গিয়ে কিছু কিছু নতুন শব্দের সম্মুখীন হয়েছি এবং যে শব্দগুলোর অর্থ তোমাদের জানা দরকার। বাংলা বিষয় যেহেতু তোমরা পড়ছো, তোমরা যদি শব্দগুলোর অর্থগুলোকে সুন্দরভাবে বুঝতে পারো তাহলে যে কোনো গল্প বা কবিতাই তোমাদের কাছে কিন্তু অনেক সহজ হয়ে উঠবে। তোমরা একটু বোর্ডের দিকে তাকাও। পিপে, ঢাক বা ঢোলের আকৃতি বিশিষ্ট কাঠের তৈরি পাত্র। ভিস্তি, পানি বহনের জন্য চামড়ার তৈরি এক প্রকার থলি। কিস্তি, জলযান, নৌকা বা জাহাজ।
মহি অর্থ পৃথিবী। তো এই শব্দগুলোই আমি এখানে নতুন পেয়েছি, এছাড়া বাকিগুলো তোমরা জেনে থাকবে আশা করছি। আর এই কবিতাটি আমি যখন তোমাদের পড়াচ্ছি, তো পড়াতে গিয়ে আমি কিছু কিছু ইম্পর্ট্যান্ট লাইন পেয়েছি, যে লাইনগুলো থেকে অনুধাবনমূলক কোশ্চেন আসতে পারে, এবং এরকম কিছু কিছু লাইনে তোমাদের আলাদা করে বা বিশেষ নজর দেওয়া দরকার। যেমন, তোমরা সব মাহিরে খাও মিথ্যে, রাজার এমন উক্তির কারণ কি? যেহেতু তোমরা কবিতাটি পড়েছো, কবিতাটির মূল থিম বুঝতে পেরেছো, তোমরা অবশ্যই বুঝতে পারবা যে কেন রাজা এই কথা বলেছেন। এটা কে বলেছেন? রাজা বলেছেন। কেন বলেছেন? তোমরা তো জানোই রাজার উক্তিটি কি ছিল, বা রাজা কি বলতে চেয়েছেন, বা রাজা এই কথাটি কাকে বলছেন। তোমাদের কাছে অবশ্যই আর বুঝতে বাকি নেই, তোমরা উত্তরটা দিতে পারবে আশা করছি। 2 নম্বর যে প্রশ্নটি রয়েছে, মাটির ভয়ে রাজ্য হবে মাটি, রাজা কেন এ কথা বলেছেন? আমি তো একটু আগে পড়ালাম যে লাইনটি আমাদের ছিল, কেন রাজা বলছেন যে মাটি দূর করতে গিয়ে সমস্ত রাজ্যই মাটি হয়ে যাচ্ছে। তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো এটা রাজার উক্তি, আর কেন রাজা এটা বললেন। এরপরে 3 নম্বর যে প্রশ্ন আছে, বাঁচিল গবু রক্ষা পেল ধরা। তো যেহেতু তোমরা প্রতিটা প্রশ্নের উত্তরই সুন্দরভাবে দিতে, আমি আশা করছি প্রতিটা প্রশ্নের উত্তরই তোমরা সুন্দরভাবে দিতে পারবে, কারণ এই লাইনগুলোর বিশ্লেষণ আমি অলরেডি তোমাদের করে দিয়েছি। তো শিক্ষার্থী, যেহেতু আমরা পুরো কবিতাটি পড়ে ফেলেছি, কবিতা থেকে মূল বিষয়টি বুঝতে পেরেছি, এবং কিছু কিছু নতুন শব্দ পেয়েছি, ইম্পর্টেন্ট কিছু লাইন বলে দিয়েছি, তাহলে তোমাদের কবিতাটি আর আমার মনে হয় যে কোনো সমস্যা থাকার কথা নয় কবিতাটি থেকে। তাহলে একটা বাড়ির কাজ নিয়ে নাও, তোমরা প্রত্যেকেই খাতায় বাড়ির কাজটি লিখে নেবে আমি আশা করছি। আর এই কাজটি তোমরা বাড়িতে বসে বসে ফুলফিল কমপ্লিট করার চেষ্টা করবে। একটু বোর্ডের দিকে তাকাও। উদ্দীপকটি পড়ো ও প্রশ্নগুলোর উত্তর দাও। তোমাদের জন্য একটা সৃজনশীল প্রশ্ন রেখেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর কামাল হোসেন এক বক্তব্যে বলেন, সুচিন্তিত মতামত এবং দক্ষ মানব সম্পদ কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য মৌল বিষয়। দক্ষতা ও দূরদর্শী চিন্তা ভাবনা থাকলে যে কোনো কাজ খুব সহজে শেষ করা যায়, অন্যথায় শুধু সময় নষ্ট হয়, কোনো সমাধান হয় না। তাই কোনো কাজের সুফল পাওয়ার পূর্ব শর্তই দক্ষ মানবশক্তি ও সুচিন্তার বহিঃপ্রকাশ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো সৃজনশীল প্রশ্নে একটি উদ্দীপক সহ 4টি প্রশ্ন থাকে। প্রথমটি জ্ঞান, অনুধাবন, প্রয়োগ এবং দক্ষতা। তো আমি জ্ঞানমূলক যে কোশ্চেনটি রেখেছি সেটি হচ্ছে, ফরাস শব্দের অর্থ কী? অনুধাবনমূলক, মাটির ভয়ে রাজ্য হবে মাটি, রাজা কেন এ কথা বলেছেন? প্রয়োগমূলক, উদ্দীপকের সাথে জুতা আবিষ্কার কবিতার বৈসাদৃশ্য উল্লেখ করো। চিন্তন দক্ষতামূলক, উদ্দীপকের সারবস্তু ও জুতা আবিষ্কার কবিতার মূল শিক্ষা একই, উক্তিটির যৌক্তিকতা নির্ণয় করো। আশা করছি তোমরা প্রশ্নটি বুঝতে পেরেছো আর বাড়িতে কমপ্লিট করবে। তো আজ এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আমার আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।